আইনের কি প্রভিশন আছে এইটা জানেন না। এইটা হচ্ছে একটা দিক। এইটা যদি জানা থাকে তাহলে বিভিন্ন ধারার মুভমেন্ট হচ্ছে, সেইগুলো সম্পর্কে একটা ধারণা তৈরি করা যায় যে কে ঠিক বলছে কে বেঠিক বলছে, কি সমস্যা, এগুলো বোঝা যায়। আরেকটা হলো যে কবিতা যেটা বলেছেন যে উদ্বাস্তু আন্দোলনের যে ইতিহাস, তারও একটা পরম্পরা জানলে পরে কাজ করবার ক্ষেত্রে, আন্দোলন করার ক্ষেত্রে, সংগঠন করার ক্ষেত্রে কিছু সুবিধা হয় এই বিষয়টাকে, নাগরিকত্ব সমস্যাটা সমাধান করার লক্ষ্যে। উদ্বাস্তু আন্দোলনের কিন্তু দুটো ভাগে ভাগ করা যায়। একটা পর্যায় পর্যন্ত আন্দোলন হয়েছে উদ্বাস্তুদের পুনর্বাসন, এই বিষয়টা সুবিধা সুযোগ সুবিধা জমি জমা ইত্যাদি। আর 2003 সাল থেকে যে আন্দোলনটা শুরু হলো, এইটা কিন্তু একটা নতুন রূপ উদ্বাস্তু আন্দোলন, সেটা হলো নাগরিকত্বের সমস্যা এবং তার সমাধানের লক্ষ্যে লড়াই। এটা 2003 সাল থেকে শুরু হয়েছে। ওটা ঠিকই বলেছে, ইউসিআরসি এখনো পর্যন্ত ওই জমির পাট্টা, কলোনি উন্নয়ন, এইগুলো নিয়েই আছে। আমার সাথে একসাথে কিছু কাজও করেছি, কিছু মিটিংও করেছি, ঝগড়াঝাটিও হয়েছে। আজকের এই আন্দোলনটা করতে গেলে প্রথমে একটা ব্যাপার আমি মনোজকে একটু ভালো করে শুনতে বলবো, খেয়াল রাখতে হবে। আমি ছোট্ট দুটো ইনফরমেশন দিই। 13 দিনের পরে 13 মাসের সরকার বিজেপি। 13 মাসের সরকারের সময়ে লালকৃষ্ণ আদবানি ঘোষণা করেন যে ভারতবর্ষের গোটা জনসাধারণকে আমরা 2 ধরনের কার্ড দেব। যারা পুরনো তাদের কারো কারো মনে থাকবে, এক অংশের মানুষ পাবেন সবুজ রঙের কার্ড, আর একটা অংশের মানুষ পাবেন লাল রঙের কার্ড। অত ব্যাখ্যা তখন হয়নি, হওয়ার সুযোগও ছিল না। তবে আমাদের অনুমান, আমরা যেটা যুক্তি দিয়ে বুঝি, লাল কার্ডটা হচ্ছে এক ধরনের ওয়ার্ক পারমিট, সার্টেন রাইটস তাদের বলে দেবে এইটুকু পাবা, কাজকর্ম করবা, খাওয়া দাওয়া, নাগরিকত্ব পাবা না, ভোটে অংশগ্রহণ করতে পারবো না ইত্যাদি, চাকরি বাকরি পাবা না সরকারি। তাহলে এইটার বিরুদ্ধে আমি আমার কথা বলছি, এর মধ্যে আরো 2-1 আছেন। আমরা প্রথম কনভেনশন করি 1998 সালের 31শে অক্টোবর। 98 সালের 31শে অক্টোবর ভারত সভা হলে এইটার বিরুদ্ধে ছোট ছোট 11টা দল, মানে এই সন্তোষ রানা থেকে শুরু করে এরকম নানান রকম, আমরা তখন ওয়ার্কার্স পার্টি ছিল, বলশেভিক পার্টি ছিল, ওই চিত্রবাবুরাও সব বেঁচে ছিলেন, এখন বোধহয় তারা কেউ নেই। এই সব মিলে দিলে আমরা 11টা দল মিলে তার বিরুদ্ধে, আমরা রিপাবলিকান পার্টি ছিলাম, একটা কনভেনশন করেছিলাম। 3 জন এমপি হাজির হয়েছিলেন 98 সালের 31শে অক্টোবর। দেখুন, কথাটা আমি বলছি এই কারণে, গত 3 দিন আগে যে দি ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স বিল তো নয়, অ্যাক্ট 2025 যেটা হলো, এইটা কিন্তু তারই ধারাবাহিকতা। মানে অনুমানের কথা বলছি না, আমি এটা ধরে ধরে ব্যাখ্যা করে বুঝিয়ে দেবো। তার মধ্যে 2003 সালের নাগরিকত্ব আইন, 2019 সালের নাগরিকত্ব আইন, এই সবগুলো একটা লক্ষ্যের দিকে কিন্তু তারা এগোচ্ছে, এবং এইটা হলো বিজেপি। এই ব্যাপারটা যদি মাথায় না রাখি, আমরা জানি কিছু ফুটো মস্তান তৃণমূলের ইয়েতে এখানে ওখানে করছে, এবং এইগুলো কিন্তু আসলে বিজেপির অস্ত্র। ওই যেটা ও বলল, এইটা দিয়েই কিন্তু সব ব্যাপারটাকে তারা, ওই যত কিছু হচ্ছে সবগুলো ওই জায়গায় এসে কিন্তু ডাইলুট হয়ে যাচ্ছে। যাই হোক, আমি যেটা বলছিলাম সেটা হলো এই যে, দেখুন, আমরা যে যত কথাই বলি না কেন, অবিভক্ত ভারত, বাংলা ইত্যাদি ইত্যাদি, কিন্তু আমাদের রাষ্ট্র তো আলাদা, রাষ্ট্রের সংবিধান আলাদা, তার নাগরিকত্ব আইন প্রত্যেকটা দেশে আলাদা। ফলে আমার ওই সমস্ত আবেগের কথা বলে কিন্তু আইন থেকে পার পাওয়া যাবে না। আমাদের দেশের আইন হলো আইন নয়,
আমাদের দেশের সংবিধান হলো, সংবিধান আর আইনটাকে কিন্তু এক করে ফেলবেন না। সংবিধান গণপরিষদে যেটা তৈরি হয়েছিল, আইন যেটা তার ভিত্তিতে বা সেটাকে মূল ধরে পার্লামেন্টে তৈরি হয়। আমাদের দেশের সংবিধান যেটা আম্বেদকরের তৈরি, গণপরিষদে গৃহীত হয়েছিল, সেখানে একটা কথা পরিষ্কার করে ওই দ্বিতীয় অধ্যায় 5 ধারা থেকে 11 ধারা সংবিধানের, সেখানে বলেছে যে ভারত একটা নতুন রাষ্ট্র তৈরি হল, সে যাত্রা শুরু করছে, তাকে তো ডিফাইন করতে হবে যে ভারতীয় কারা, ভারতের নাগরিক কারা। সংবিধানে সেটা ডিফাইন করেছে, সেইটা সংজ্ঞায়িত করেছে, করে বলেছে যে এই ভারতবর্ষে যারা স্বাধীনতার পূর্ব থেকে বসবাস করে, স্বাধীনতার পূর্ব মানে স্বাধীনতার পূর্বের 5 বছর আগে থাকতে যারা বসবাস করে, সেখানে 5 বছরের একটা ফ্যাক্টর আছে, যারা বসবাস করে তারা ভারতবর্ষের নাগরিক। মানে এই বাউন্ডারির মধ্যে পাকিস্তান আলাদা হয়ে যাওয়ার পরে যে অংশ, তারা ভারতবর্ষের নাগরিক। আর নাগরিক কারা? যারা পাকিস্তান এলাকা থেকে, পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান 1948 সালের 19শে জুলাইয়ের আগে যারা স্থানান্তরিত হয়ে ভারতে চলে এসেছেন, এই 2 ক্যাটাগরির লোক নিয়ে 1950 সালের ভারতের সংবিধান তার নাগরিকদের নিয়ে যাত্রা শুরু করে। এইটা হচ্ছে একটা কাট অফ ডেট 48 সালের 19শে জুলাই, এবং সংবিধানের নির্দেশ হল তারপরে যারা আসবেন বাইরে থেকে তারা নাগরিকত্ব পাবেন। কিছু শর্ত সেখানে বলে দিয়েছেন, সেই শর্ত পূরণ করে তিনি নাগরিকত্ব পাবেন। কিন্তু একটা ব্যাপার পরিষ্কার হতে হবে যে তাকে আবেদন করে নাগরিক হতে হবে, অটোমেটিক হবে না। আমি চলে এসেছি, জমি পেয়েছি, চাকরি করি, এদিক ওদিক করে ভোটার লিস্টে নাম তুলেছি, যাই করি না কেন, এইটাতে হবে না। তাকে আবেদন করে নাগরিক হতে হবে। বহিরাগত যারা, তাদের ক্ষেত্রে এর কোনো বিকল্প নেই। আর যারা এই দেশের মানুষ, এই দেশে জন্মগ্রহণ করছেন, তাদের জন্য বিষয়টা সংবিধানে রেখেছিল যে এই দেশের মাটিতে জন্মগ্রহণ করলে বাইবার তিনি নাগরিকত্ব হবেন। তার মা বাবা কোথাকার কে কিচ্ছু দেখার দরকার নেই। এইটা ছিল আমাদের সংবিধানে। হ্যাঁ, আইন না, সংবিধানে। তারপরে 1955 সালে ওই সংবিধানের 11 ধারাতে বলেছে যে পার্লামেন্ট মনে করলে এ সম্পর্কে আরো বিশদে আইন করতে পারবে। তাই পার্লামেন্ট আইন করলো 1955 সালে নাগরিকত্ব আইন 1955। সেখানে জন্মসূত্রের ব্যাপারটা ইনট্যাক্ট রাখলো, বিদেশ থেকে আসলে নাগরিকত্ব পাবে সেটাও ইনট্যাক্ট রাখলো। কিছু চেঞ্জ হলো। প্রথমে সংবিধানে বলেছিল, একটা শিডিউল ছিল যে কটা দেশ থেকে কেউ আসলে 6 মাস এদেশে বসবাস করলে আবেদন করার অধিকারী হবে। সেইটাকে পরবর্তীকালে ওখানে 5 বছর করা হলো, তারপরে একবার আবার 11 বছর করলো, ইত্যাদি ইত্যাদি। সেগুলো আমি ওই ইতিহাসে যাচ্ছি না, কিন্তু আবেদন করতে হবে, এই ব্যাপারটা কিন্তু স্থির রইল। এইবারে যেটা কবিতা বললেন, 86 সালে রাজীব গান্ধীর আমলে এই জন্মসূত্রে নাগরিকত্বের ব্যাপারে একটা অ্যামেন্ডমেন্ট হল। তাতে বলল আইদার অফ হিজ প্যারেন্টস, মা বাবার মধ্যেকার অন্তত একজন যদি ভারতের বৈধ নাগরিক না হয়, তাহলে এই দেশের মাটিতে জন্মগ্রহণ করলেও সে জন্মসূত্রে নাগরিকত্ব পাবে না। এটা হলো কার্যকরী হলো 87 সালের 1 জুলাই থেকে। আর এইটা আবার চেঞ্জ হলো 2003 সালের অটল বিহারী বাজপেয়ীর সময় যেটা হলো, সেটা কার্যকরী হয়েছে 2004 সালের 3রা ডিসেম্বর থেকে। সেখানে কি বলল না, আইদার অফ হিজ প্যারেন্টস নয়, বোথ অফ হিজ প্যারেন্টস। মা বাবা দুইজনই যদি ভারতবর্ষের বৈধ নাগরিক না হয়, তাহলে এই দেশে জন্মগ্রহণ করলেও তিনি ভারতবর্ষের নাগরিক নন। এই যেটা এখন ট্রাম্প এখন বলছে, মানে ট্রাম্প এখন করতে পারেনি, একটা প্রস্তাব বলেছে। তো এইটা হলো বিষয়, জন্মসূত্রে নাগরিকত্বের ব্যাপারটা। দেখুন, এইটা আমরা সুপ্রিম কোর্টে একটা কেস করেছিলাম,
সংবিধানে বলেছে জন্মগ্রহণ করলেই নাগরিক, আইন করে বলছে যে আইদার অফ হিজ প্যারেন্টস অর বোথ অফ হিজ প্যারেন্টস। আমরা বলেছি এই যে পার্লামেন্ট আইন করলো এটা কন্ট্রাডিক্ট করছে ওই সংবিধানের সাথে, এই নিয়ে আমরা মামলাটা করেছিলাম। মামলাটা এখনো জি আছে, কিন্তু আমরা লড়তে পারছি না পয়সা কড়ির অভাবে। আমরা করেছি কিন্তু 2014 সালে মামলাটা করেছি। মানে আরো কিছু বিষয় ছিল, এটা একটা বিষয়, 4-5টা পয়েন্টের একটা বিষয়। ওই অনুপ্রবেশকারী ব্যাপারটা ছিল, সেটা তো টাইম করে 2019 সালে ওটাকে করে দিয়েছে, একটা সময় পর্যন্ত করে দিয়েছে। তো এইটা হচ্ছে একটা জায়গা। এটা হচ্ছে আপনার জন্মসূত্রের প্রশ্ন। এইবারের প্রশ্ন হলো যে জন্মসূত্র তো বলছে, জন্মসূত্রে যেটা বলছে সেটা প্র্যাকটিক্যালি আমাদের ক্ষেত্রে বা ভারতীয়দের ক্ষেত্রে কতটা সম্ভবপর। আমি 19শে জুলাই 1948 সালের আগে এসেছে, কি ডকুমেন্ট দেখাতে পারবো? মানে এটা তো বললে হবে না, বললে তো সবাই বলবে আমি ওই সময় এসেছি। ফলে ডকুমেন্ট চাই। এইটা কার্যত প্রায় কারুর পক্ষে সম্ভব নয়। তারপর বলছেন যে 87 সালের আগে জন্মের সার্টিফিকেট 87 সাল, যদিও 69 সাল থেকে আমাদের দেশে নাগরিকত্ব এই জন্ম সার্টিফিকেটের ব্যাপারটা আইন হয়েছে, কিন্তু বাস্তবত 87 সালের আগে অন্তত শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব, ওবিসি, মাইনরিটি এই সমস্ত মানুষ, গ্রামের মানুষ, তাদের কাছে প্রায় কারোর কাছে 87 সালের আগে ওই বার্থ সার্টিফিকেট নেই। ফলে এইগুলোর অ্যাবসেন্সে কি কি অল্টারনেটিভ ডকুমেন্ট গভর্নমেন্ট গ্রহণ করবেন সেই নিয়ে কোনো ঘোষণা এই আজ পর্যন্ত গভর্নমেন্টের নেই। তো এইসব যখন চলছিল, তার মধ্যে এটা আমি বললাম এই একটা দিক। আরেকটা দিক যেটা করে দিল উদ্বাস্তুদের ক্ষেত্রে, ওই 2003 সালে বোথ অফ হিজ প্যারেন্টস করার সাথে সাথে একটা নতুন ক্লজ আনলো 21B, যেটাতে তারা ডিফাইন করলো যে অনুপ্রবেশকারী কারা। বললো বিনা পাসপোর্টে আসলেই অনুপ্রবেশকারী, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান যেই হোক। কিন্তু এইটা করে ঠিক তার পরদিন থেকে কিন্তু প্রচার শুরু করলো হিন্দুরা শরণার্থী, মুসলমানরা অনুপ্রবেশকারী, যেটা আইনের কোথাও নেই। আইনে রয়েছে যে আসবে বিনা পাসপোর্টে বা ওরকম অনুমতিপত্র ছাড়া সেই অনুপ্রবেশকারী। কিন্তু মানুষকে খাইয়ে দিল তাদের যে বিভিন্ন সংগঠন যে মুসলমানরাই অনুপ্রবেশকারী, আমরা শরণার্থী, আমাদের কোনো বিপদ নেই। আপনি দেখুন এই প্রচারটা যখন হচ্ছে, আপনারা একটু মনে করুন, ওই হান্নান মোল্লা আটকেছে, ওই যে ট্রেন থেকে করলো, এসব 2005-06 সালের ঘটনা। মতুয়ারা কিন্তু সেই সময় ওই নদিয়াতে অ্যারেস্ট করেছে, বলাগড়ে অ্যারেস্ট করেছে, হ্যাঁ, কৃষ্ণনগরে অ্যারেস্ট, বহু জায়গাতে বহু মানুষ অ্যারেস্ট করেছে। ওই থেকে পুশব্যাক করেছে, ওই যে আমাদের উড়িষ্যার নবরঙ্গপুর, তারপরে আর ওটা কি মালকানগিরি, সব জায়গা থেকে বহিষ্কার করেছে। আমাদের কাছে তার নাম আছে। তারপরে আবার এখানে মহাকালপাড়া ব্লকে এখানে 1558 জনকে নোটিশ দিয়ে দিল, যারা সেটেলমেন্ট পাওয়া। ওই 90-এর দশকে ওই যে বড় সাইক্লোনটা হয়েছিল, তাদের কিছুই নেই, তাদের কাগজপত্র নেই। বিজেপি প্রথম কোয়ালিশন গভর্নমেন্ট হলো, তার 2 মাসের মধ্যে এই নোটিশগুলো সার্ভ করেছিল। আমি বলছি পার্টিকুলার একটা ওই 98 সাল থেকে বিজেপির কর্মকাণ্ড আপনি দেখবেন। বিজেপি গেল, বিজেপির সাথে গিয়েই এই নোটিশগুলো সার্ভ করলো। সেই সময় কিন্তু ওই পুশব্যাক গুলো হয়েছে, এখান থেকে করেনি, ওখানকার লোকগুলোকে পুশব্যাক করেছে আসাম সীমান্ত দিয়ে, যেহেতু বাঙালি এখানে ওই হট্টগোল হতে পারে। এখন 2003 সালের আইনে অনুপ্রবেশকারী ডিক্লেয়ার করে দিল। আমরা সুপ্রিম কোর্টে কেস করেছি, আন্দোলন করছি, এবং এই আন্দোলনটা 2003 সালে নাগরিকত্ব আইনের বিরুদ্ধে আমরা প্র্যাকটিক্যালি আমরা আন্দোলনটা শুরু করি। পাশ হয়েছে 2003 সালের 18 ডিসেম্বর। আমরা আন্দোলনটা শুরু করি সেপ্টেম্বর মাস থেকে। কবিল্লা চিনবেন, তখন আমাদের এখানকার ইনকাম ট্যাক্সের কমিশনার হচ্ছেন অমর বিশ্বাস, দলিত ছাত্র বহুকালের সভাপতি। অমরটা আমাকে ওই বিলটার একটা কপি দিয়ে, সেটার মধ্যে আমরা ইন্টারনেট বুঝি না, ওই সময় তো ওই ঘরে ঘরে ইন্টারনেট, যেহেতু কমিশনার উনি ওই জায়গায় শিখেছেন, এনে বলছে স্বীকৃতি এই ব্যাপার। ওইটা দেখে যেটুকু বুঝলাম সেইটাই নিয়ে আমি গেলাম দিল্লিতে, এবং গিয়ে যেহেতু আমি সেই সময় একটা পার্টি করতাম, রিপাবলিকান পার্টি, তার 2-3 জন এমপি ছিল, তাদের কনভিন্স করে, মানে ওই সেপ্টেম্বর মাস থেকে কিন্তু এই কাজটা শুরু হয়েছে। তারপর তো 18 তারিখে ডিসেম্বরে গিয়ে পাশ হলো।
তো তারপর থেকে এই ধারাবাহিক আন্দোলন করার ফলে ওই যে একটা মানুষকে তাড়ানো ধরা এইসব আরম্ভ হয়েছিল, এটা কিন্তু বন্ধ হয়ে গেল। এটা কিন্তু 2006-7 সাল পর্যন্ত চলেছিল। 2006 সালে 13 লক্ষ লোকের ভোটার লিস্ট থেকে নাম কেটেছিল। আমার কাছে আনন্দবাজারের রিপোর্ট আছে। 2006 সালের নির্বাচনে তখন শিব শৈরাম বলে একজন কমিশনার এসেছিল, সেই সময় কথা বলছি। তো তারপরে এইগুলো মোটামুটি এই আন্দোলনের ফলে মতুয়াদের, আমরা অন্যান্য ছোট ছোট সংগঠন আন্দোলনের ফলে এই ধরপাকড়টা বন্ধ হল। আপনারা ওই সময়টা একটু খেয়াল করেন। কিন্তু যেটা হলো সেটা হলো এই যে অনুপ্রবেশকারী বলা মানে হচ্ছে আসলে মুসলমানরা বলল, কিন্তু আসলে তো 100% উদ্বাস্তু হিন্দুকে অনুপ্রবেশকারী বলে দিল। তো এইটাই এই আন্দোলনটা করতে করতে ধরুন আমি যদি আমাদের সংগঠনের কথা বলেন, আমরা 3টে হাঙ্গার স্ট্রাইক করেছি 4 দিন 5 দিন ধরে ওই যন্ত্র করে। আমরা কনস্টিটিউশন ক্লাবে অন্তত 4টে 5টা 6টা কনভেনশন করেছি, বড় বড় যেখানে 12 জন 14 জন পর্যন্ত এমপিকে আমরা হাজির করেছি। এইসব নানান রকম কাজ করতে করতে আস্তে 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 শুধু আমরা নয়, অনেকেই করেছেন, করতে করতে একটা জনমত তৈরি হয়। এই জনমত তৈরি হওয়ার কারণে 2016 সালে ওই বিলটা তারা আনলো। 2016 সালের বিল, যেটা আলটিমেটলি 2019-এ পাস হলো, এটা কিন্তু 2016 সালের বিল। এবং সেইখানে বলল যে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, জৈন, পার্সি, শিখ 6টা সম্প্রদায়কে আমরা অনুপ্রবেশকারী তকমা থেকে মুক্তি দিচ্ছি যদি 3টে দেশ থেকে এটা থাকে। এটা এমনি এমনি হয়নি। বিজেপি তার নিজের করা আইনে এই পরিবর্তনটা এনেছে, কিন্তু আমাদের এই ধারাবাহিক, এক হচ্ছে লিগাল ব্যাটেল, আরেকটা হচ্ছে আমাদের রাস্তায় দাঁড়িয়ে লড়াই। তারপরে তো আবার 17-18 এরকম সময় থেকে আবার একটা নো এনআরসি ইত্যাদি ইত্যাদি হলো, যদিও এটা নিয়ে অনেকে ব্যাপারে একটু অসন্তুষ্ট হতে পারে, কারণ সেটা হচ্ছে আসলে উদ্বাস্তু আন্দোলন নয়, সেটা ছিল মুসলিমদের বিপদ হয়ে যেতে পারে এরকম একটা জায়গা থেকে কি নৌকার, মানে আমার হচ্ছে অনেকগুলো ব্যাপার ছিল, ওইটাই ছিল মেইন ব্যাপারটা, যার জন্য মুসলিমদের একটা বড় অংশ অংশগ্রহণ করেছিল। কিন্তু ওইটা কিন্তু ঠিক উদ্বাস্তুদের নাগরিকত্বের বিষয়টা কিন্তু তার মধ্যে কোনো বিষয় ছিল না। যাই হোক, সেটা নিয়ে বিতর্ক, আমি বিতর্কের জায়গায় যেতে চাইছিলাম। তো তারপরে তো যা হলো, 19-এ আবার একটু অ্যামেন্ডমেন্ট করে একটা আইন হলো। এই আইন যখন হচ্ছে, এই আইনে কিন্তু আমরা কি বললাম, নানাজন আমরা বললাম যে এই যেটা হচ্ছে সেটা হচ্ছে ওই 2014 সাল পর্যন্ত যারা এসেছে তাদের অনুপ্রবেশকারী তকমা মুক্তি হবে। এটা তো অনেকে বলেছে তো তকমা মুক্তি হবে না ইত্যাদি ইত্যাদি, সে যাইব, সে অনেক সময় ব্যাখ্যা তাতে ভুল হতে পারে, কিন্তু আজকে এটা জলের মতো পরিষ্কার যে তাদের অনুপ্রবেশকারী তকমা মুক্তি হয়েছে। তারা চাইলে আবেদন করতে পারে যদি তাদের সাফিসিয়েন্ট কাগজপত্র থাকে বা থাকে না, কিন্তু তারা বৈধ বসবাসকারী, তারা অনুপ্রবেশকারী বলে যারা দরখাস্ত করবেন না তারা কিন্তু নাগরিকত্ব পাবেন না, কিন্তু তারা অবৈধ বসবাসকারী না, তারা কিন্তু বৈধ বসবাসকারী। এখন জানি না নাগরিক নয়, বৈধ বসবাসকারী, তাদের কি কি অধিকার দেবে না দেবে এখনো কিন্তু পরিষ্কার নয়, সেগুলো পরিষ্কার হবে আগামী দিনে। তার একটা স্টেপ কিন্তু শুরু হয়েছে। যেমন ধরুন গুয়াহাটি হাইকোর্টের একটা রায় যদি আপনাকে আমি বলতে পারি, বছর খানেক আগে একটা রায় দিয়েছে, তাতে বলেছে যারা অবৈধ নয় অথচ নাগরিক নয় তাদের পাসপোর্ট থাকবে না, ভোটার কার্ডের নাম থাকবে না, এগুলো কিন্তু পরিষ্কার বলা হচ্ছে। আধার কার্ড থাকতে পারে, সেক্ষেত্রে এটাও বলেছে তারা গভর্নমেন্ট মনে করলে এইসব লোকগুলোকে একটা অন্য রঙের আধার কার্ড দিতে পারে। ফলে এই যে হাইকোর্টগুলো যে রায়টা এইগুলো দিচ্ছে, এইগুলোকে কিন্তু অ্যামালগামেট করে হয়তো একটা ডিক্লারেশন এরপরে গভর্নমেন্ট করবে যে এই অধিকারটুকু পাবে, এই অধিকারটুকু পাবে না। ওই যে সেই লাল কার্ড নীল কার্ডের যে কথাটা যেটা আমি শুরু থেকে বলে আসছি, আমি তার ধারাবাহিকতা এই কারণে এটা বলছি। এখন এইটা করতে করতে আজকে কি হয়েছে, আমরা কিন্তু এই কান 19-এ বলেছিলাম যে এইটা অবৈধ নয়, ঠিক আছে, কিন্তু এটাতে নাগরিকত্ব সমস্যার সমাধান হবে না। 2-5 জন পেতে পারে, 2-5 হাজার লোক পেতে পারে, কিন্তু যেখানে 1 কোটি লোকের সমস্যা, সেখানে 2-5 হাজার লোক পাওয়া, এটা তো সমস্যাটার সমাধান না। অন্তত অর্গানাইজার যারা, তারা এইটাকে কোনো পথ হিসেবে মনে করতে পারে না। তো অবস্থাটা সেই জায়গায় আছে। এইবার এর মধ্যে যেটা করলো, গত পরশুদিন না তার আগের দিন যেটা পাশ করলো, দি ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স অ্যাক্ট 2025, এইটাতে কিন্তু বলছে কিন্তু দেশের নিরাপত্তা, সন্ত্রাসীদের এইটাই প্রচারে আনবে ওরা। মানে কাল থেকে দেখবেন এই প্রচারটা শুরু হবে যে এটা মুসলমানদের সামনে রেখে করেছে, কিন্তু আসলে কিন্তু একটা টার্গেট হচ্ছে একদম এই লোকগুলো, ওই যে সেই শুরু থেকে যেটা শুরু হয়েছিল
তাতে কি হবে? ধরুন 2014 সালের আগের কথা বলি, তারা অবৈধ না হলেও 2014 সালের আগে যারা এসেছে, আমার অভিজ্ঞতায় বলছি, তার 80% লোকের পাসপোর্ট আছে। 80% পরিবারের কারণ না কারণ পাসপোর্ট আছে, সবাই না হলেও সেই পরিবারে 80% পরিবারে কারণ না কারণ পাসপোর্ট আছে। এবং এই পাসপোর্ট আমি হলফ করে বলতে পারি সমস্ত জেনুইন কাগজপত্র দিয়ে পাসপোর্ট পেয়েছে এইরকম লোক 1% হবে? 1% হবে না। এখন এইরকম ভাবে যারা পাসপোর্ট করেছে এবং যারা করতে সাহায্য করেছে তাদের 7 বছর পর্যন্ত জেল এবার জাহির হয়েছে এবং 5 লক্ষ টাকা পর্যন্ত জরিমানা নির্দিষ্ট করে দিয়েছে। এই যে এইটা হচ্ছে, ওই যেটা বলছে যে ইতিমধ্যে 4 জনকে অ্যারেস্ট করবে, মানে আমার কাছেও ভিডিওটা আছে, আপনি দেখবেন। কবিতা যেটা বলছিলেন আমার কাছেও আছে, বলছে আমরা মানে যে ভিডিওটা করেছে বলছে প্রথম থেকে বিজেপি করি আমরা, এই নির্বাচনে কি শুক্লা নাকে ইয়ে হয়েছে তার জন্য এত কেটেছে আমরা সব ডাক্তাররা, এখন আমাদের আগে সবার আগে আমাদের অ্যারেস্ট করলো। ওই ভিডিওটাতে উনি বলছেন, আমি সবগুলোকে চিনি, মানে ওই যেগুলোর নাম বলেছে সেগুলোকেও চিনি, যে বলছে তাকেও চিনি, কারণ ওই লোকগুলোকে নিয়ে এখন থেকে 20 বছর 25 বছর আগে এই কাজটা আমরা শুরু করেছিলাম, ওদের একটা ইউনিয়ন করা। এটা আমি তখন দৌড়দৌড়ি করতাম সবসময় দিল্লিতে, এগুলো করেছিল। তারা আজকে এখনো বলছে এখনো এই করি। এবং একটা ঘটনা বোধহয় 18-19 জন একটু মানে যারা পরিচিত, 18-19 জন ডাক্তার বাদে আর সব বিজেপি করে। সে 18-19 জনের সাথে আমার এই গত 20 তারিখে আমি একটু বসেছিলাম, আমি একটা কাজে গেছিলাম দিল্লিতে, তাদের যে নেতা আছে একটা অ্যাক্সিডেন্টে হয়েছে তাকে দেখতে গেছিলাম। তো এখন এই যে পরিস্থিতিটা তৈরি হয়েছে এবং তারপরে আর যা যা ব্যবস্থা করেছে, যে জাহাজে আনবেন ক্যারিয়ার, যারা বিদেশিদের ক্যারি করে আনবে, জাহাজ, উড়োজাহাজ, বাস, যারা আসবেন তাদের আগে আগাম যাত্রী বিদেশিদের তালিকা আগে নির্দিষ্ট কর্তৃপক্ষকে জানাতে হবে, সেন্ট্রাল গভর্নমেন্টকে জানাতে হবে, এবং যদি না জানায় 50,000 টাকা ওই যানবাহনের মালিকের ফাইন। যদি না জানিয়ে কোনো কারণে নিয়ে চলে আসে তাহলে তার ফাইন হচ্ছে বোধহয় 5 লাখ 10 লাখ টাকা বোধহয়, মানে একজাক্ট ইয়ে নেই, আমি দেখবেন ফেসবুকে একজাক্ট লিখেছি। তো তার মানে কি, তাদের আসার যাওয়া এবং আসলেই আগে এফআইআর হতে তাকে নাম নথিভুক্ত করতে হবে, অন্য কোনো পথ নেই। ফলে ওই পার বাংলার যে লোকগুলোর জন্য এরা কুমিরের কান্না কাঁদছে, তাদের এই পাশে আসার সব পথ কিন্তু এই আইন বন্ধ করে দিয়েছে। এই যারা দৈনিক কাটাকাটি করেছে, ওদের হিন্দুদের এ হচ্ছে তা হচ্ছে অমুক তমুক, আসলে কিন্তু তেমন কিছু করছে না। মানে মাইনরিটিদের একটা সমস্যা সব দেশে থাকে, বাংলাদেশও ছিল, আলাদা করে কিছু হচ্ছে না ইউনুস আসার পরে। এটা আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি, আমি 2 বার ইউনুস আসার পরে বাংলাদেশে ঘুরিয়ে এসেছি, সেটা যায়। কিন্তু তারা কিন্তু এই ব্যবস্থাটা করেছে, কাল থেকে প্রচারে নামবে যে আসলে মুসলমানদের ধরবার জন্য সন্ত্রাসীদের ধরবার, আর সব কিন্তু এই লোকগুলো ধরা পড়বে। ফলে এইরকম একটা জায়গাতে দাঁড়িয়ে আমি এই যেটুকু বললাম, এইটাতে আইনের যে জায়গাগুলো নিয়ে কাউন্টার করা দরকার, এটা তো এরকম একটা বক্তৃতা তো সম্ভব না। আমি একটু যাতে বোঝা যায়, দেখবেন আমার ফেসবুক পেজটা দেখবেন, আমি পয়েন্ট ধরে ধরে জিস্ট যেগুলো সেগুলো আমি একটু উল্লেখ করেছি। তো এইরকম একটা অবস্থায় দাঁড়িয়ে এখন আমি উদ্বাস্তু সংগঠন করি, উনি করেন, আমি বলছি এইটা এই মুহূর্তের দাবি নয়। এই মুহূর্তের দাবি হলো বিজেপি বিরোধী যে শক্তি, রাজনৈতিক শক্তির কথা বলছি, ধরুন ইন্ডিয়া জোট, আমাদের সব দিক দিয়ে চেষ্টা করা উচিত যে ইন্ডিয়া জোটের পার্টিগুলো এই বিষয়টা যাতে টেক আপ করে। আমরা তো স্ট্রং মুভমেন্ট যেগুলো আছে, উদ্বাস্তু সংগঠন ইত্যাদি, সে তো করবোই, কিন্তু পলিটিক্যাল পার্টিগুলো যাতে এইটাকে টেক আপ করে তাদের একটা এজেন্ডা হিসেবে রাস্তায় নামে। তাতে দুটো দিক আছে, একটা হচ্ছে তারা সাংগঠনিকভাবে ভীষণভাবে বেনিফিটেড হবে। এই যত লোক বিজেপিকে ভোট দেয় তারা কিন্তু বিজেপির পরে আজকে আর খুশি নেই, মানে এইটা হচ্ছে একটা হাই টাইম। এই সময় যদি আমি বললে কবিতা বললে হবে না, কারণ তারা ভরসা পাচ্ছে না। এত বড় একটা জীবন মরণের প্রশ্নে আমার মতো লোক শুধু বললাম, এইটাতে কাজ হয় না। কিন্তু এইসব পলিটিক্যাল পার্টিগুলো যদি একটু উদ্যোগ নেয়, এবং এটা উদ্যোগ না নেওয়ার কোনো কারণ নেই। আমি খার্গের সাথেও দেখা করেছি,
কতবার প্রদেশ কংগ্রেসের ওই ইয়ের সাথে কথা বলেছি তার ঠিক নেই। এই 11 তারিখে আবার শুভঙ্কর বাবুর সাথেও কথা বলার জন্য করেছি। ওদের যে চিফ হুইপ তার সাথেও আমরা 12 তারিখে একটু বসবো। মানে আমরা চাইছিলাম যে এরা যা বলি সব বলে ওই সেই আমাদের এখানে যেমন সব ল্যাম্পোস্ট একটা পোস্ট, তো কংগ্রেসও দেখছে তাই বলছে রাহুল গান্ধীকে আপনি যদি বলে বোঝাতে পারেন। কিন্তু রাহুল গান্ধী এমনই একজন লোক, আমার মনে হচ্ছে ট্রাম্পের সাথে বোধহয় আমি দেখা করার চেষ্টা করলে পেয়ে যেতাম, কিন্তু ওই ভদ্রলোকের সাথে দেখা করার কোনো সুযোগ পাচ্ছি না। তাদের সংগঠন কোথায় কি আছে আমি জানি না, কিন্তু তারপরেও হালকা হচ্ছে এরকম। তো যাই হোক, তবুও আমাদের তো এখন এরকম অবস্থা। ফলে আমার হলো যে আমরা যা যা এই করছি, আমরা বসে একটা ডিমান্ড ঠিক করে, আপনারা অনেকে হয়তো জানেন আমি এটা নিয়ে প্রদেশ কংগ্রেসের সাথে মানে চক্রজাতীয় করেছি ইয়ের সাথে। শেষ পর্যন্ত অধীরবাবু বললেন যে আপনি প্রদীপ দারে ধরে যা হয় এটা করুন। প্রদীপ দাকে বুঝাই আমরা যে ডিমান্ডটা করেছিলাম যে যারা এসে পড়েছে, ইতিমধ্যে এসে পড়েছে, স্থায়ীভাবে এখানে বসবাস করে, মানে কেউ ওখানে আছে কেউ এখানে আছে এরকম না, যারা পরিবার সমেত এসে পড়েছে তাদের ফিরে যাওয়ার কোনো পথ নেই, স্থায়ীভাবে বসবাস করেন, তাদের সবাইকে নাগরিক ঘোষণা করে একটা আইন তৈরি হোক। যেমন ইয়েতে রয়েছে আসামে কিন্তু ওই অ্যাপ্লিকেশন না করলে হবে না যে সেটার একটা ব্যতিক্রম ঘটানো হয়েছে। ওই যে 6A যেটা করেছিল আসাম চুক্তির ইয়েতে, যে 71-এর 25শে মার্চের আগে, তার আগে একটা 66 সাল থেকে এদিক ওদিক আছে আমরা বাদ দিলাম, যে 71-এর আগে এসেছো বসবাস করছো আসামে, একটা ডকুমেন্ট দেখালে তুমি নাগরিক। ফলে এরকম একটা কাট অফ বিহার আমাদের সারা ইন্ডিয়ার জন্য করতে পারে, করে দিলে এটা প্রেসিডেন্ট নেই তা নয়, এটা আছে এরকম একটা দাবি। এবং সেটা সুজন বাবুর সাথে পড়েছিলাম, সেলিম সাহেবের সাথে পড়েছিলাম, একবার নয় সুদীপ আছে কয়েকবার। বসার পর তারা অ্যাডমিট করলেন, তারা আমাকে বললেন আপনি এটা লিখে পাঠান, তারা সেটাকে আবার কারেকশন করে আমাকে বললেন দেখেন কোনো সমস্যা আছে কিনা। আমি আবার এটা মানে আমি এটা বলছি মানে আমার এটা রেকর্ড আছে বলে, মানে এটা হোয়াটসঅ্যাপে আমি পাঠিয়েছি, মেলে পাঠিয়েছি, আলটিমেটলি একটা জায়গাতে গেল এবং এইটা হচ্ছে তার ডিমান্ড। তারা বললেন এটা তো আমাদের কোনো সমস্যা নেই, কংগ্রেসের প্রতিপক্ষের কোনো সমস্যা যখন নেই তাহলে চলুন আমরা একটু প্রেস করি। কলকাতা প্রেস ক্লাবে সেখানে ওই আমাদের দিদির নাম কি, রেখা গোস্বামী, সুজন চক্রবর্তী সিপিএম এর, অলোকেশ দাস, এরা 3 জন কংগ্রেসের প্রতিপক্ষ। সুবিলাস বর্মা হচ্ছে SC/ST দপ্তরের চেয়ারম্যান। আমি একটা মুসলমানদের মধ্যে থেকে একজনকে নিয়ে নিলাম যে কামরুজ্জামান। আমরা কয়জনে বসে প্রেস করলাম, প্রেস করার পরে তারপরে ব্যাপারটা আর এগোলো না। এখন এখানে সিপিআই এর কিছু লোকজন এখানে আছেন, তারাও আছেন। আমার মনে হয় না নীতিগতভাবে কংগ্রেসও, মানে যেটা ঠাকুর আমাকে বলেছিল এইটা তো কংগ্রেসের কোনো সমস্যা নেই, আমরা তো উদ্বাস্তুদের ভালো হোক এটাই সবসময় চাই, এত এই ব্যাপারটা তো ভালো বুঝি না, আমাদের এখানকার সমস্যা নয়, আপনার অধীরবাবুর সাথে কথা বলুন। মানে এইরকম ভাবে কেউ কিছু বোঝে না, ওর পরে ঢালে ওর পরে ঢালে। আসলে এইটাকে তাদের বোঝানোর কোন স্কোপ আমরা পাচ্ছি না। অনেকের অনেক রকমের কন্ট্যাক্ট আছে, এইসব দিয়ে যদি সেরকম জায়গা পর্যন্ত একটু পৌঁছানো যেত, ইন্ডিয়া জোট যদি এটাকে টেক আপ করতো, তাহলে এইটা একটা জায়গাতে যেত, তাতে পলিটিক্যালি তারাও গেইন হতো, দলীয় ভাবে তারাও লাভবান হতো, এবং নীতিগতভাবে এদের কারোরই আপত্তি নেই। আমি যতদূর জানি আসলে এইটাকে একটু এক জায়গায় করার, আর আমরা যা মুভমেন্ট বা বিভিন্ন সংগঠনের মুভমেন্ট করি সেটা করি, এইটি হচ্ছে আমার সাজেশন। সবাইকে নমস্কার, ধন্যবাদ।